বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের নির্ধারিত টক শো আরম্ভ করতে যাচ্ছি। আমরা আজকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ, শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার, ডিজেল, আম, মোটামুটি সব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি হিসাবে নাজনীন, মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, জিগরগাছা উপজেলা পরিষদ, সভাপতি, বাংলাদেশ যুব মহিলা লীগ। আসসালামু আলাইকুম সোনালী আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আপনাদের দোয়া ভালো আছি। আমাদের মধ্যে আজকে অতিথি হিসাবে আছেন রুকসানা আহমেদ মেহেবী, আহ্বায়ক, বাংলাদেশ যুব মহিলা লীগ ফরিদপুর জেলা শাখা, সাবেক মহিলা সম্পাদিকা, ফরিদপুর জেলা ছাত্রলীগ। আসসালামু আলাইকুম রুকসানা আহমেদ মেহেবী, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ইমন ভাই, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আমরা ভালো আছি। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ অত্যন্ত সংকটকালীন সময় পার করছে। আমরা বিভিন্ন সংকট নিয়ে কথা বলবো, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য আহ্বান জানাই। আপনারা এখন যে বা যারা দেখছেন তাদেরকে স্বাগতম জানাই। আজকের আলোচনায় আমরা এমন কিছু প্রশ্ন তুলব যেগুলো হয়তো অনেকেই মনে করেন, কিন্তু খুব কম মানুষ সরাসরি বলতে সাহস করেন। আমরা আলোচনা করব রাজনীতি, গণতন্ত্র, জনস্বাস্থ্য, অর্থনীতি, 4টি গুরুত্বপূর্ণ খাত নিয়ে আমরা আজ খোলামেলা আলোচনা করব। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া একটি শক্তি। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তথাকথিত সান্ধ্যকালীন ভোটের সরকার, তথাকথিত বিরোধী দল, বিরোধী পক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে এবং তার সংসদে বিল তুলেছে, বিল পাশও করেছে। এদিকে আবার বিএনপি বলছে গণতন্ত্রের সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যদিকে অভিযোগ উঠেছে ক্ষমতায় থাকা অবস্থায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে। বিশেষজ্ঞদের মতে একটি বড় দলকে নিষিদ্ধ করা মানে শুধু একটি দলকে সরানো নয়, বরং পুরো রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। তো আমার প্রশ্ন হচ্ছে সোনালী আপুর কাছে এবং রুকসানা আহমদ মেহেবীর কাছে, দুইজনের কাছে আমার প্রশ্ন। প্রথম সোনালী আপু বলবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, এটি কি গণতন্ত্র রক্ষার চেষ্টা নাকি গণতন্ত্রকে আগে সংকুচিত করার একটি ঝুঁকিপূর্ণ পথ? এই নিষিদ্ধ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ দিয়ে কি বাংলাদেশে গণতন্ত্রের রাজনীতি সংকুচিত করা হয়েছে? সোনালী আপু কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে যে আলোচনায় যারা আমাদের আলোচনা শুনছেন, দেখছেন এবং দেখবেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যশোর জেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা জানাই। এবং আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আমাদেরকে দেখছেন, সকলে আমাদের পাশে থেকে আমাদের পুরো প্রোগ্রামটা চলাকালীন আপনারা আমাদের পাশে থেকে সাপোর্ট করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রের এটাকে সাপোর্ট করে কিনা? আওয়ামী লীগকে তো বহুবার এরকম অসংখ্যবার হচ্ছে এরকম বিপদের মুখোমুখি হতে হয়েছে। যখন ৭১-এর যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন মহানায়ক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মুক্তিযুদ্ধে যখন ওই পাকিস্তান এবং আমেরিকা যারা বাংলাদেশকে চায়নি, বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তখন থেকেই তো তারা
এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে চিরতরে উপড়ে ফেলার চেষ্টা করেছে বহুবার, কিন্তু পারে নাই। এখন বাংলাদেশ যখন 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র যখন তিনি গড়তে শুরু করলেন, ঠিক তেমনই একটা সময় 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যা করা হয়েছিল। তো আওয়ামী লীগকে চিরতরে আওয়ামী লীগ বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ আর করতে পারবে না, দেশের স্বাধীনতার কোনো নাম নিশানা থাকবে না, মুক্তিযুদ্ধের কোনো নাম নিশানা থাকবে না, এটাই তো তাদের চাওয়া ছিল, পাওয়া ছিল। কিন্তু তারা কি পেরেছিল? তারা পারে নাই। এবং বঙ্গবন্ধু হত্যার পরে আমার বঙ্গবন্ধুর কন্যা সুযোগ্য কন্যা জয়িত্রী শেখ হাসিনা যখন 6 বছর উনি প্রবাসে ছিলেন, দীর্ঘ সময় পরে 81 সালে যখন 17ই মে দেশে ফিরলেন, সেই 17ই মে দেশে ফেরার পরে দীর্ঘ 21 বছর কিন্তু বঙ্গবন্ধু জয়িত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার রক্ষা করার জন্য কিন্তু 21 বছর নেতৃত্ব দিয়েছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু তখন আরো দুঃসময় ছিল আওয়ামী লীগের। মানুষ কিন্তু সেই নেতৃত্ব দেওয়ার পরে 96 সালে এদেশের মানুষ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে নৌকা প্রতীকে ভোট দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে কিন্তু একটি সরকার গঠন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং 96 সাল থেকে 2001 সাল পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনা কিন্তু চমৎকারভাবে দেশ পরিচালনা করেছিলেন। এরপর 2001 সালে আপনারা সকলেই জানেন যে একটি প্রহসনী নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে কিন্তু আবার পরাজিত করা হলো। এবং আওয়ামী লীগ পরাজিত হওয়ার পরে 2001 সালে এই বিএনপি জামাত বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীর প্রতি এবং এদেশের সংখ্যালঘু যারা হিন্দু ছিল তাদের প্রতি, তাদের যে নির্যাতন, নিপীড়ন এবং সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, খুন, গুম, ধর্ষণ যেটা শুরু হয়েছিল, সেটা বাংলাদেশের মানুষ সকলে জানে এবং আমরা সবাই জানি। এবং 2001 সালের নির্বাচনে যেদিন নির্বাচন হয়েছিল, ওই রাত্রে যখন ভোট গণনা হয়, আসন যখন বিএনপি যখন আসন পেতে শুরু করে, ওই রাত থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সকল পুরুষ যারা আমাদের নেতারা ছিল, কর্মীরা ছিল, সমর্থক ছিল, প্রত্যেকটা গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছিল। প্রত্যেকটা গ্রাম ইউনিয়নের পুরুষরা কিন্তু তারা তখন শহরে চলে গেছিল। আমাদের নারীরা তখন অত্যাচারিত হয়েছিল। প্রত্যেকটা মানুষের পুকুরের মাছ লুটপাট হয়েছিল, ক্ষেতের ধান লুটপাট হয়েছিল, গরুর গোয়ালের গরু লুটপাট হয়েছিল। এখনো অপকর্ম নয়, তারা কিন্তু তখন করে নাই। এরপর দীর্ঘ আমরা আবার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা 2004 সালে, আপনারা জানেন বঙ্গবন্ধু এভিনিউতে তখন এদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দ্রব্যমূল্য, নিত্যপূর্ণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউতে যখন সমাবেশ করেছিলেন ট্রাকের পরে, সে সময় কিন্তু এই এখন যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তো তারেক রহমানের বয়স অনেক কম ছিল, কিন্তু ঠান্ডা মাথার একজন খুনি, তখন কিন্তু নেত্রীকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে চিরতরে নেতৃত্ব শূন্য করার জন্য কিন্তু গ্রেনেড হামলা করা হয়েছিল। সেখানে আমাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আইভি আপা সহ 24 জন মানুষ কিন্তু নিহত হয়েছিল। হাজার হাজার মানুষ কিন্তু আহত হয়েছিল। এবং এখনো পর্যন্ত সেই 2001 সালে, সেই 4 সালের 21 গ্রেনেড হামলা, সেই স্প্লিন্টার নিয়ে কিন্তু বহু মানুষ এখনো তারা যন্ত্রণা সহ্য করছে। এরপরে 2008 সালে জননেত্রী শেখ হাসিনা আবার নির্বাচনে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগে, কিন্তু মানুষ নিরঙ্কুশভাবে ভোট দিলেন। এবং 2008 সালের পরে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ একটানা নেতৃত্ব দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে উন্নয়নের একটি রোল মডেল তৈরি করেছেন, সারা বিশ্বের দরবারে কিন্তু বাংলাদেশকে উপস্থাপন করেছেন। বাংলাদেশ যে তরতর করে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের মহাসড়কে যখন পৌঁছে গেছেন, বড় বড় মেগা প্রজেক্ট যখন বাস্তবায়ন হয়ে গেছে, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের যত অবকাঠামোমূলক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহজে উন্নয়ন যখন করলেন, তখন কিন্তু এটা পাকিস্তান, আমেরিকা আবার সেই ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে 18 সাল থেকে কিন্তু এই ম্যাটিকুলাস ডিজাইন করছে তারা, যে জননেত্রী শেখ হাসিনাকে কিভাবে উৎখাত করা যায়। এবং তারা সেই ষড়যন্ত্র কিন্তু বাস্তবায়ন করেছে। 24 সালের 5ই আগস্ট তারা এই ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে একজন জঙ্গি বাবা
সুদী মহাজন ইউনূসকে তারা পুতুল সরকার হিসেবে কিন্তু এই বাংলাদেশে তাকে অধিষ্ঠিত করেছে। এবং আপনারা সকলে দেখেছেন, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী দেখেছে যে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের একেবারে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভোটার যারা জয় বাংলা স্লোগান দেয় তাদের উপরে কিন্তু অত্যাচার নিপীড়ন চলছে। এবং আমাদের সারা বাংলাদেশের নেতা কর্মী কিন্তু আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আমাদের গ্রামগঞ্জের নারীরা প্রতিনিয়ত তারা ধর্ষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, আমাদের দলের নেতা কর্মীদের কিন্তু ঘর বাড়ি দখল হয়ে গেছে। এমন একটি অবস্থার মধ্যে দিয়ে তারা কিন্তু সবসময় চেয়েছে কি, তাদের এই মেটিকুলাস ডিজাইনটা কি ছিল, যে তারা এদেশের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের একটি মানচিত্র, আমাদের এই যে সার্বভৌমত্বকে তারা চিরতরে মুছে দেবে, বাংলাদেশ নামক কোনো দেশ এ দেশে থাকবে না, এটাই কিন্তু তাদের পরিকল্পনা ছিল। এবং আমাদের নেত্রী কিন্তু বারবার তিনি তার বক্তব্যে বলেছেন, তিনি বলার চেষ্টা করেছেন যে একটি দেশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যদি আমাদের দেশটাকে তিনি তাদেরকে দিয়ে দিতে পারেন, আমাদের সার্বভৌমত্বকে যদি বিক্রি করতে পারেন, সেন্ট মার্টিন দিতে পারেন, কক্সবাজার দিয়ে দিতে পারেন, তাহলে জননেত্রী শেখ হাসিনা সারা জীবন ক্ষমতায় থাকবেন। কিন্তু একটা জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বঙ্গবন্ধুকেও কিন্তু ৭১ মহান মুক্তিযুদ্ধে আমেরিকা প্রস্তাব দিয়েছিল, তাদেরকে সেন্ট মার্টিন দেওয়া হয় তাহলে বাংলাদেশকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবে। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন যে ১ ইঞ্চি মাটি আমি কাউকে দিব না, বিক্রি করব না। তারই সুযোগপূর্ণ জননেত্রী শেখ হাসিনা কিন্তু একই কথা বলেছেন যে আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাইনি। তারই অংশ হিসেবে আজকে আমাদের যে জয় বাংলা স্লোগান তারা বন্ধ করছে, তারা আইন করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। এই একটা মানুষের হৃদয়ের ভালোবাসা কি কখনো আইন করে নিষিদ্ধ করা যায়? এটা কখনোই সম্ভব না। আমাদের দেশ যখন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্র এবং একটি রাষ্ট্র যখন মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু তারা আঘাতটা হেনেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং একটা নির্বাচিত সরকারকে তারা উৎখাত করেছে। আমরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে যদি আমরা বিশ্লেষণ করি, তা আপনি দেখবেন যে মহান স্বাধীনতার ইতিহাসে ভাজে ভাজে বঙ্গবন্ধু সহ জাতীয় সকল নেতা এবং সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার যে স্মৃতিগাথা, যে ইতিহাস আমাদের, সেই ইতিহাসকে ইচ্ছা করলে কিন্তু আমরা মুছে ফেলতে পারি না, কেউ কিন্তু মুছে ফেলতে পারে না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যেটা কিন্তু পাট গাছ, বট গাছ, এটা ইচ্ছা করলে উপড়ে ফেলা যাবে না। এটা বট গাছ, তার শিকড় এত গভীরে যে জন্ম থেকে জন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু এই দল চলবে, দলকে কিন্তু কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আইন করলে কিন্তু বঙ্গবন্ধুকে আটকানো যায় না, আইন করলে কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে আটকানো যাবে না, বঙ্গবন্ধু আইন করলে কিন্তু জয় বাংলাকে আটকানো যাবে না। যেটা আমাদের হৃদয়ে অন্তরে গেঁথে আছে, সেটা আমাদের আজন্ম লালিত একটি আদর্শ। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের আদর্শ, বঙ্গবন্ধু আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা আমাদের মার্কা নৌকা। অতএব এটা আইন করে কখনো বন্ধ করা যাবে না। আমি শুধু এটুকু বলতে চাই, ইয়াহিয়া খানরা পারেননি, আইয়ুব খানরা পারেননি, খুনি জিয়া পারে না, এরশাদ পারে না। খুনি জিয়া ছিল তারেক রহমান কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করতে পারবে না। আমরা এই যে আপনি অনলাইনে সবসময় আছেন, জানেন আমি আওয়ামী লীগ, যেটা আজকে আমরা তিন চারটে দিন আমি আওয়ামী লীগ যে অনলাইন এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় সারা পৃথিবী জুড়ে, যেটা আমি আওয়ামী লীগ ৬ কোটি মানুষ, তার উপরে প্রতিদিন কিন্তু এর মাত্রা বাড়ছে, যে মানুষ তাকে সমর্থন করেছে। আমি ধরে নিলাম ৬ কোটি মানুষ আমি আওয়ামী লীগ বলেছে। এই ৬ কোটি মানুষ যদি আমি আওয়ামী লীগ ভাবে, আমি আওয়ামী লীগ প্রকাশ করে, আমি আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, এই ৬ কোটি মানুষকে আপনি কিভাবে আইন করে বন্ধ করবেন? 14 বছর জেল হবে জয় বাংলা বললে, আওয়ামী লীগ বলে 14 বছর জেল হবে। কতজনকে আপনি জেলখানায় রাখবেন? ৬ কোটি মানুষকে জেলখানায় রাখতে হলে তারেক রহমানকে প্রত্যেকটা বাড়ির গেটে জেলখানা সাইনবোর্ড দিতে হবে যে এটা যশোর জেলখানা, এটা ঝিগরগাছা জেলখানা, এটা সারসা জেলখানা, এটা বেনাপোল জেলখানা। প্রত্যেকটা বাড়িতে হোল্ডিং নাম্বার দিয়ে ওনাদেরকে জেলখানা দিতে হবে। কারণ বাংলাদেশের জেলখানা আছে, সেই জেলখানায় আমাদের যে নেতাকর্মী আটকে রেখেছে, সেই নেতাকর্মী এখন সেখানে থাকতে পারে না। অতএব ৬ কোটি মানুষকে উনি কোথায় জায়গা দেবেন আমি জানি না। আমি শুধু এটুকু বলতে চাই যে দেশে ৩০ লক্ষ শহীদ এবং ২.৫ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। শুধুমাত্র পৃথিবীর ইতিহাসে বাংলাদেশি একটি দলের নেতৃত্বে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে ৭.৫ কোটি মানুষ সেদিন সাড়া দিয়েছিল এবং ৯ মাস যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি। অতএব যেভাবে বলার চেষ্টা করুক, আমাদেরকে দাবায় কেউ রাখতে পারবে না। বাংলাদেশ যুব মহিলা লীগ, আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক
এমপি কানিজাপার নেতৃত্বে আমরা যুব মহিলা লীগ রাজপথে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। এবং এই যে আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, আমরা আগামী দিন থেকে আরো বেশি করে রাজপথে থাকবো। আমাদের সকল নেতাকর্মী শুধু একটি ডাকের অপেক্ষায়। তারেক রহমান এই বিএনপি, জামাত, শিবির, এনসিপির বুঝতেই পারছে না যে আওয়ামী লীগ কি রূপে বাংলাদেশে আবার, আওয়ামী লীগ তো বাংলাদেশে আছে, 80% আওয়ামী লীগ বাংলাদেশে, যেটা বলছে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ কোথায় গেছে? হয়তো কিছু হাতে গোনা কিছু নেতা তারা নিরাপদ স্থানে আছে, কিন্তু আওয়ামী লীগ তো সবই, সকল নেতা কর্মী দেশেই আছে। এবং আওয়ামী লীগের প্রাণ প্রাণ হচ্ছে তৃণমূলের কর্মী। সে তৃণমূল কর্মী যখন দেশে আছে, তখন এই আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে না। আমি একটি কথা বলে আমি এই প্রসঙ্গ শেষ করতে চাই। একটি কঠিন যুদ্ধ অনিবার্য। এই মুহূর্তে শারীরিক শক্তিতে না পারলেও মানসিক শক্তিতে বলিয়ান। শেষ যুদ্ধে বিজয়ী হবে আমাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্ম। পাখি বীজ জীবনের তরে শেষ হবে, এটাই হলো আমাদের শপথ। আমরা তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের জন্য আমরা আগামীর বাংলাদেশ, আগামীর আওয়ামী লীগ কেমন ভাবে আমরা তৈরি করব, আমাদের তৃণমূল কর্মী কেমন ভাবে তৈরি করবো, জনতি শেখ হাসিনার হাত কেমন ভাবে তৈরি করব, আগামী 100 বছরে আওয়ামী লীগ কিন্তু নড়াতে পারবে না। আওয়ামী লীগ আছে, থাকবে, ছিল ইনশাল্লাহ। জয় বাংলা, বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। আমি রুকসানা আহমদ মেহেবির কাছে যাচ্ছি। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এটা কি গণতন্ত্রের পথকে সংকুচিত করা হলো আর গণতন্ত্রকে রক্ষা করা হলো? এই আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আপনার কি ধারণা? এটা কি নিষিদ্ধ করে রাখা যাবে, নাকি রাজপথে আওয়ামী লীগ তার সিদ্ধান্ত নিয়ে নিবে? ধন্যবাদ ইমন ভাই আপনাকে। আমি সর্বপ্রথম স্মরণ করছি যিনি বাংলাদেশের জন্ম দিয়েছেন, যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরো স্মরণ করছি 30 লক্ষ শহীদ ভাইদের এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি তাদেরকে। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাচ্ছি মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই আমি বলতে চাই, আমি জয় বাংলার লোক, আমি আওয়ামী লীগ, এটাই আমার অহংকার। আমরা কখনোই বলবো না নিষিদ্ধ আওয়ামী লীগ। আমরা এই প্রচারণাটা করতে চাই না, কারণ আমাদের কে নিষিদ্ধ করবে? 77 বছরের আওয়ামী লীগ আপনি জানেন 7 বার নিষিদ্ধ হয়েছে। সর্বশেষ শাস্তির বিধানসভা এইবার দিয়ে 8 বার হলো। 1954 সালে পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। 1958 সালে আইয়ুব খানের সামরিক শাসন আমল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। 1967 সালে আওয়ামী লীগের নিষিদ্ধ একটু শিথিল করছিল, আবার 1969 সালে নিষিদ্ধ করা হয়। 1971 সালে আপনি জানেন পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এবং আপনি সর্বোপরি কথা, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমানের সামরিক শাসন আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। আবার 1990 সালে আওয়ামী লীগকে এরশাদ সরকারের সামরিক শাসন আমলে নিষিদ্ধ করা হয়। সর্বশেষ ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস 24 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আর এই যে তারেক জিয়া 26-এ এসে শাস্তির বিধান, সে সংসদে আইন সংযোজন করে শাস্তির বিধান দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আমার কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে, বাংলাদেশ তো আওয়ামী লীগকে জন্ম দেয়নি, আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে। দেখেন, এমন একটা অবস্থা, আজব ব্যাপার, যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। কারা নিষিদ্ধ করছে? যারা হচ্ছে স্বাধীনতার পরে জন্মগ্রহণ করছে যেই দলটা। তো এটা নিষিদ্ধ কে করবে? অবৈধ সরকারের অবৈধ সংসদ। এটা তো মানার কোনো প্রশ্নই ওঠে না। আর জনাব তারেক জিয়া, আপনাকে বলতে চাই, আওয়ামী লীগ আসছে কোথা থেকে? 4 পুরুষের সংগঠনের নাম হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানুষের অন্তরে বসবাস করে। দাদা করছে আওয়ামী লীগ, বাপ করছে আওয়ামী লীগ, ছেলে করে আওয়ামী লীগ, নাতিপুতিরা আওয়ামী লীগ করে। তো আওয়ামী লীগের শিকড়টা তো মানুষের অন্তরের একদম গভীরের ভিতরে। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আপনি, কার কার সাধ্য আছে? 4 পুরুষের সংগঠনকে তো আপনি অবশ্যই নিষিদ্ধ করার মতো যোগ্যতা রাখেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ তো ইউনূস সরকার, ফ্যাসিস্ট ইউনূস আইসেই নিষিদ্ধ করলো। তাতে লাভটা কি হয়েছে? আওয়ামী লীগের নেতাকর্মী কি রাজপথে নামে নাই? আওয়ামী লীগের নেতাকর্মী কি মিছিল করতেছে না? আর এমন হয়েছে দলে দলে মানুষজন যায় বিএনপিতে যোগ দিতেছে, এনসিপিতে যাচ্ছে, এটা তো হচ্ছে না। আর আপনাদের কাছে একটু বলতে চাই, আমার দর্শক যারা আছেন, এবং ভাই আপনার উদ্দেশ্যেও বলতে চাই,
নতুন প্রজন্ম, এই বর্তমান প্রজন্মকে বিএনপি সম্পর্কে জানতে হবে। 90 পরবর্তী সময়ে মাগুরার উপনির্বাচনে কারচুপির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রথম আঘাত করেছিল এই বিএনপি। বিচারপতির বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধ্বংস করার দায়ও কিন্তু এই বিএনপি জামাত জোট সরকারের। 10 ট্রাক অস্ত্রের ঘটনার কথা তো সবার মনে আছে। এই ঘটনা কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে বড় প্রভাব তৈরি করেছিল। 21শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে রাজনৈতিক সহিংসতার এক নৃশংস দৃষ্টান্ত কিন্তু এই বিএনপি জামাত জোট সরকার করেছিল। এই গ্রেনেড হামলা কিন্তু গণতান্ত্রিক পরিবেশকে, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। আপনাদের আরো মনে আছে, দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক করার গৌরব অর্জন এবং বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সরকারি বেসরকারি চাকরি নিয়োগে ঘুষ ও লেনদেন শুরু করছিল এই বিএনপি জোট সরকার। তো আমার কথা হচ্ছে ভাই, একটা হচ্ছে ফিটনেস বিহীন দল বিএনপি, আর একটা হচ্ছে লাইসেন্স বিহীন জামাত। তারা গেছে সংসদে, এই যে মা বা মায়ে তাড়াইছে আর বাপে খেদাইছে, সেই যে যারা, সেই দলরা তাকে নিষিদ্ধ করলো। কিভাবে নিষিদ্ধ করলো এটা মানবে কে? মানবে? আপনি অলরেডি জরিপে দেখছেন, এই যে ওরা নিষিদ্ধ করার পরে 6 কোটি জনতা ফেসবুকে জয় জয়কার হয়ে গেছে, আমি আওয়ামী লীগ। এটা কি বলবেন আপনি? এটা কি জয় না? এবং বঙ্গবন্ধুর জন্মদিন, লাস্ট 24-এ যে প্রতিনিয়ত আওয়ামী লীগের তৃণমূল, আওয়ামী লীগের কর্মীরা কেউ কিন্তু বসে নাই। আশ্চর্য ব্যাপার, এই যে 6 কোটি জনতা পোস্ট দিল, এটা কি শুধু আওয়ামী লীগের নেতাকর্মী? এটা তো তৃণমূলের কথা, তৃণমূলের দাবি। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ওরা তো নিষিদ্ধ করবেই। যাদের বাপে তারাই দিছে, মায়ে খেদাই দিছে। লাইসেন্স বিহীন আর ফিটনেস বিহীন দল হচ্ছে এই দুইটা। তো এরা বাংলাদেশের কোন ভালোটা করছে? আর বাংলাদেশের মহাসড়কে উন্নয়নের যাত্রা এরা কিভাবে নিয়ে যাবে? ফিটনেস বিহীন গাড়ি আর লাইসেন্স বিহীন দল কখনো কি আপনি দেখছেন বাংলাদেশের ভালো উন্নয়ন করতে পারবে? একমাত্র বাংলাদেশের রূপকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছিল। আপনি দেখেছেন করোনাকালীন সময়ে আমাদের দেশরত্ন শেখ হাসিনা, ওনাকে ক্রাইসিস ম্যান বলা হয়। করোনার সময় আমাদের বাংলাদেশে, বিশ্বে আমাদের শেখ হাসিনা প্রশংসিত হয়েছে। তাকে প্রশংসা করে তাকে কি দেওয়া হয়েছে? আমাদের এত ক্রাইসিস মোমেন্টে প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে, প্রণোদনা পৌঁছে গেছে, এবং করোনার মতো এত বড় ঝড় মোকাবেলা করেছে। শুধু আজকে না, 75-এর পরের থেকে আমাদের জননেত্রী শেখ হাসিনা 1981 সালে যখন বাংলাদেশে এসে আমাদের শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি আওয়ামী লীগের হাল ধরেছেন। আপনি দেখেছেন তারপরের থেকে আজকে আওয়ামী লীগ কত উন্নয়নশীল। আমাদের জননেত্রী শেখ হাসিনা এমন কোনো উন্নয়ন নাই বাংলাদেশে করেন নাই। এই নারীদের কথা বলি, আমরা যেহেতু নারীদের কথাই বলি। আপনি দেখেন স্থানীয় পর্যায়ে নির্বাচনে নারীদের কিভাবে করে অংশগ্রহণ করানো হয়েছে। 33% নারী কোটা। ইভেন আমাদের মেট্রো রেল থেকে শুরু করে আমাদের বিচারপতি থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে নারীর পদচারণা হয় নাই। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমাদের দেশরত্ন শেখ হাসিনা সবভাবে ভূমিকা নিয়েছেন, এবং নারীরা যাতে ইফটিজিং এর শিকার না হয়, নারীরা যাতে স্বাধীনভাবে বাংলাদেশের সব জায়গা বিচরণ করতে পারে, সব জায়গা উনি অগ্রাধিকার দিয়েছিলেন। এবং আইন করে ইফটিজিং এর বিরুদ্ধে, অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। আপনি দেখেন দেশরত্ন শেখ হাসিনা আয়রন লেডি, এবং তাকে নিয়ে বই লেখা হবে, বই লিখতেছে, তাকে নিয়ে গবেষণা করা হয়। বিশ্ব মোড়লরা মাথা ব্যথার কারণ আমাদের দেশরত্ন শেখ হাসিনা। আজকে যে আমাদের দেশরত্ন শেখ হাসিনা যেভাবে করে তাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এটা তো মেটিকুলাস ডিজাইন। শুধু মেটিকুলাস ডিজাইন, এটা কেন? বিশ্ব মোড়লরা বুঝে গিয়েছিল দেশরত্ন শেখ হাসিনা যদি আর 5 বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করবেন, এবং বিদেশ থেকে লোক এসে আমাদের দেশে কাজ করবে। আমাদের দেশের মানুষকে আর মধ্যপ্রাচ্যে যায় কাজ করতে হবে না। এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই যেখানে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের হাতের ছোঁয়া নেই। এই যে আজকে তারেক জিয়া এসেছেন বাংলাদেশের
প্রধানমন্ত্রী হয়ে। প্রধানমন্ত্রী তো আসবে যাবে, কিন্তু দেশরত্ন শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আপনি কিভাবে পাবেন? কি কাজ করবেন? তারা বলছিল টেক ব্যাক বাংলাদেশ, তারেক জিয়া ঠিক টেক ব্যাক বাংলাদেশে কিন্তু অলরেডি ফিরাই নিয়ে গেছে। এখন বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আছে তো গ্যাস নাই, গ্যাস আছে তো জ্বালানি নাই। আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের অবস্থাটা কি, কি উন্নয়ন করবে দেশরত্ন শেখ হাসিনা? আমাদের বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে রাস্তাঘাট উন্নয়ন করে নাই, এমন কোনো উন্নয়ন একটা আপনি দেখেন, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস, পদ্মা সেতু আমরা জীবনে কল্পনা করতে পারিনি, শুধু বিদেশের বুকে আমরা বইতে পড়ছি, আমরা ছবিতে দেখছি যে মেট্রো রেল আছে, কর্ণফুলী টানেল আছে, কিন্তু দৃশ্যমান কে করছে? দেশরত্ন শেখ হাসিনা। এটা কিভাবে সম্ভব হয়েছে? শেখের বেটি বলেই সম্ভব হয়েছে। শেখের বেটি একজনই, সে স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন, তার নামই হচ্ছে আমাদের দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশকে আজকে ইউনুস সহ বাটপার ইউনুস এবং এই যে তারেক জিয়ার সরকার কি করতেছে? সংসদে মাছের হাট হয়ে গেছে। সংসদ হাস্যকর একটা জায়গা। সংসদ হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ জায়গা, যেখানে আপনি দেখছেন গত দিনে পুলিশ এসে সংসদে বাকবিতণ্ডাটা থামাচ্ছে। আশ্চর্য ব্যাপার। সংসদ কি এমন হয়? সংসদ কি এমন হতে পারে? অযোগ্য লোকরা যখন আপনার জায়গাটায় যায়, সংসদে যায়, সেখানে সংসদের মূল্য তারা বুঝে না। তারা কি বুঝবে বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে? তারা তো শুধু আসছে বাংলাদেশকে খাইতে, লুটে পুটে কিভাবে খাবে সেই জিনিসটাই করবে। অলরেডি ইউনুস কিন্তু আমাদের বাংলাদেশকে শুষে দিছে। উনি উনার গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করে উনি বাংলাদেশের 12টা বাজায় উনি কিন্তু উনার সেভ এক্সিস্ট নিয়ে নিছে। তো এখন যেই পজিশন বাংলাদেশে, সবসময় আমরা বলি আমাদের জনগণের বোঝা দরকার ছিল, বুঝতেছে তারা ইউনূসের শাসনামল দেখছে, এখন তারা তারেক জিয়ার শাসনামল দেখতেছে। এবং প্রত্যেকটা মানুষের মুখে, তৃণমূলের মুখে আপনি যান, খেটে খাওয়া মানুষরা বলে আগের শেখ হাসিনাই ভালো ছিল এবং শেখ হাসিনাই একমাত্র যে দেশের কথা ভাবে। কেউ ভালো নাই। আপনি দেখেন ধর্ষণের সংখ্যা, শিশু বাচ্চার থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কিন্তু এই যে 20 মাসে ভালো থাকেনি। আপনি দেখছেন 4193টা ধর্ষণ হয়েছে বাংলাদেশে। কই কোনো কি বিচার পাইছেন? কোনো বিচার হয়েছে? কোনো গ্রেপ্তার হয়েছে? কেন হবে? কারণ তারা তো বাংলাদেশ নিয়ে ভাবে না। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশের জন্ম দিয়েছেন। তিনি তো অনেক আগেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। পাকিস্তানে তখন তিনি নির্বাচন করছেন, উনি তো প্রধানমন্ত্রী হয়েছিলেন। ওনার তো চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু উনি চাইছিলেন স্বাধীন ভূখণ্ড, স্বাধীন মানচিত্র। তার জন্য উনি কি করছে? নিরলস পরিশ্রম করে নিজে একা জীবনের ঝুঁকি নিয়ে একটা ডাক দিয়ে উনি ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা তারই উত্তরসূরি, বঙ্গবন্ধুর কন্যা। তিনি আমাদের দেশকে তার বাপের আদর্শে আজকে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছে। কিন্তু কিছু কুচক্রমহল, কিছু বাটপার লোক, যারা কিছুই বোঝে না, নাক টিপলে দুধ বের হয়, যেসব বাচ্চা ছেলেরা, তাদের তো আসলে এই করছে, এই যে যে তাদের মানে কি বলবো, তাদের আসলে ম্যানিপুলেট করে তাদের রাজপথে নামাইছে। কি হয়েছে? আলটিমেটলি লস কার? বাংলাদেশের লস। এটা তো শেখ হাসিনার লস না। শেখ হাসিনা কি করতে চাইছে? দেশে তার কি করার ছিল? তো এই জন্য আমার কথা হচ্ছে, একটা কথাই বলতে চাই, নিষিদ্ধ কে করবে? কার সাধ্য আছে? আমরা রাজপথে কিন্তু অলরেডি আছি। আমরা তৃণমূল, আওয়ামী লীগ সবসময় নির্ভর করে কোন নেতার উপরে না, আজীবন নির্ভর করে তার তৃণমূল কর্মীদের উপরে। দেখেন তৃণমূল কর্মীরা কিন্তু অ্যাক্টিভ আছে। আপনি দেখেছেন আমরা বাংলাদেশ যুব মহিলা লীগ, আমরা জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। অতীতেও 2011 সালে যখন আমাদের দেশরত্ন শেখ হাসিনার উপরে ঝড় নেমে এসেছিল, যখন রাজপথে আন্দোলন করা দরকার ছিল, আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগ রাজপথে আন্দোলন করে, দুর্বার আন্দোলন করে শেখ হাসিনার পাশে ছিল এবং সর্বোচ্চ স্বাক্ষর গ্রহণ করে শেখ হাসিনাকে মুক্ত করেছিল। এবং এইবার কিন্তু আমরা এমবি কানিজ, আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে রাজপথে এবং ফেসবুকে সব সময় আমরা যুদ্ধ করে যাচ্ছি। আমরা যুদ্ধ করে যাচ্ছি এবং আমরা সামনেও যুদ্ধ করে যাব। আমরা তৃণমূল, আমরা দেশরত্ন শেখ হাসিনার জন্য আছি। আমরা এমবি কানিজের নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ইনশাল্লাহ আমরা এই বাংলার মাটিতে
দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তারপরেই আমরা ঘরে ফিরবো। বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে তারা শেখ হাসিনাকে ছাড়া ভালো নেই। এজন্যই আমি বলতে চাই, আমরা কেউ আর বলবো না যে আমাদের দল নিষিদ্ধ, নিষিদ্ধ আওয়ামী লীগ। আমরা বলতে চাই আমরা এক একজন আওয়ামী লীগের কর্মী, আমরাই আওয়ামী লীগ। জয় বাংলা বলতে চাই আমরা, আমরা জয় বাংলার লোক, এটাই আমাদের অহংকার। ধন্যবাদ ইমন ভাই। থ্যাংক ইউ। আসলে আওয়ামী লীগের শক্তি হচ্ছে তৃণমূল, তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আওয়ামী লীগের মানুষ। এই যে আমি আওয়ামী লীগ, প্রায় 6 কোটি মানুষের একসাথে বলে উঠেছে আমি আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে হবে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে। আওয়ামী লীগের কমিটি 81 থেকে অন্তপক্ষে 201 সদস্য বিশিষ্ট করতে হবে। আওয়ামী লীগ কমিটি বড় করতে হবে, সবাইকে পদায়ন করতে হবে, পদ দিতে হবে, সবাইকে পরিচয় দিতে হবে। আপনাদের মতো নেত্রীদেরকে পরিচয় দিলে আপনারা আরো দ্রুত গতিতে এগিয়ে যাবেন, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের জন্য কাজ করবেন। সবাই চায় তার পরিচয় পেয়ে গেলে আওয়ামী লীগকে দমিয়ে রাখা সম্ভব না। সো আমরা দেখেছি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছেন শিরীন শারমিন চৌধুরী। তার সময় সংসদের কার্যক্রম নিয়ে কোন ধরনের বিতর্ক ছিল না। তিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে ছিলেন। তার গ্রেপ্তার নতুন করে সেই পুরানো প্রশ্ন তুলেছে, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি আমাদের দেশে রাজনৈতিক জবাবদিহিতা হয় নাকি রাজনৈতিক প্রতিশোধ চলে? শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তারকে আমরা রাজনৈতিক প্রতিশোধ হিসাবেই দেখব নাকি এর বাইরে কিছু আছে? একজন সাবেক স্পিকারের গ্রেফতার, এটা কি আইনে নিরপেক্ষ প্রয়োগের উদাহরণ নাকি এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির প্রতিশোধমূলক দ্বারারই প্রতিফলন? সোনালী, আপনি কি বলবেন? ধন্যবাদ ইমন ভাই। এখন আমাদের জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তার সম্পর্কে বলতে গেলে তো আসলে আমাদের অনেক লম্বা সময় লাগে। তার অনেক ইতিহাস আছে, তার বাবার ইতিহাস আছে, তাদের পারিবারিক ইতিহাস আছে। কারণ ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ওনার বাবা ছিলেন রফিকুল্লাহ চৌধুরী। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পরবর্তীতে তিনি সভাপতি ছিলেন ছাত্রলীগের। 1957 সাল থেকে 1960 সাল পর্যন্ত উনি ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। এরপর পড়াশোনা শেষ করেছেন। তারপর তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরি করতেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং সে সময় ওই সাথে তুফাইল আহমেদ ভাইও কিন্তু বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ছিলেন বঙ্গবন্ধু। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হচ্ছে ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আমার কথা হচ্ছে দুর্বৃত্তকে সকলে ঘৃণা করে, আমিও করি। দুর্নীতিগ্রস্ত, নীতি নৈতিকতাহীন, দুশ্চরিত্রহীন তথাকথিত সকল রাজনৈতিক নেতার বিচার হোক, তাতে কারোর কোনো আপত্তি নেই, আমারও কোনো আপত্তি নেই, নিশ্চয়ই আপনাদের কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি এ ধরনের আচরণ পরবর্তীতে ভালো ফল বয়ে নিয়ে আসবে কিনা, এটা আমার সন্দেহ আছে আমার মধ্যে, যে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে স্পিকার ডক্টর শিরীন শারমিন এবং তার পিতার যে সুনাম, এই সুনাম তো কেউ কেড়ে নিতে পারবে না। আজকে তো তাকে 5ই আগস্টের পরে তাকে আটকে রাখা হয়েছিল, ইউনূস সরকার তাকে আটকে রেখেছে। পরবর্তী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যিনি আগে স্পিকার ছিলেন তিনি তো পরবর্তী নির্বাচিত যারা সরকার গঠন করবেন সেই সমস্ত সংসদ সদস্যদের তো পূর্বের স্পিকারই তো তাদেরকে শপথ গ্রহণ করাবেন, কিন্তু সেটা তো হয়নি। তাকে তো আটকে রেখে তারা অন্যভাবে এই সরকার শপথ গ্রহণ করেছে। 2014 থেকে 2017 সাল পর্যন্ত আমাদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তো উনি কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশনের নির্বাচিত চেয়ারপারসন ছিলেন। উনি কমনওয়েলথের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। তার মতো একজন উচ্চশিক্ষিত, ভদ্র, মার্জিত, একজন নিরপেক্ষ একজন স্পিকার, তার সাথে যে আচরণ, গতদিন তাকে
অ্যারেস্ট করার পরে তাকে যেভাবে আদালতে নেওয়া হয়েছে, আমি একে ধিক্কার জানাই। আজকে আমি আপনার মাধ্যম দিয়ে আমাদের দেশ বিদেশের যে সমস্ত শ্রোতা বন্ধু যারা দেখছেন এবং শুনছেন, আমি তীব্রভাবে ঘৃণা করি, ঘৃণা প্রত্যাখ্যান করি, ধিক্কার জানাই যে আজকে যারা এই সংসদের স্পিকার আছেন তাদেরকেও কিন্তু মনে রাখতে হবে, আগামী দিন আজ হোক আর কাল হোক ভালো দিন আসবে। এই দিন কিন্তু থাকবে না আওয়ামী লীগের কখনো। আবার যারা এখন ক্ষমতায় আছে তারাও কিন্তু চিরদিন থাকবেন না। এই তারেক রহমানও প্রধানমন্ত্রী থাকবেন না, এই যারা এমপি আছেন তারাও সারা জীবন এমপি থাকবেন না, যারা এখন স্পিকারের দায়িত্ব পালন করছেন তারাও থাকবেন না। তাহলে সরকার যে তাকে গ্রেপ্তার দেখিয়ে তার সাথে যে আচরণগুলি করা হলো, যেভাবে অসম্মান করা হলো, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হলো, আদালতের সিঁড়ি থেকে তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, যে অমানবিক আচরণটা করা হলো, আগামী দিন যদি কখনো আওয়ামী লীগের দিন ফিরে আসে, সেদিন যদি এরকম কোনো আচরণ হয়, আমি আজকে এই আলোচনার মধ্য দিয়ে আমি সবাইকে বলতে চাই, তখন যেন কোনো বুদ্ধিজীবী টকশোতে এসে কোনো মন্তব্য না করেন, কোনো সুশীল সমাজ জন্য এসে কোনো কথা না বলেন, তাহলে কিন্তু সেদিনকার পরিস্থিতি আরো খারাপ হবে। কারণ স্পিকার হচ্ছে একটি সাংবিধানিক পোস্ট, তাকে তো এভাবে মানে গ্রেপ্তার করা যায় কিনা আমি আইনজ্ঞ না, আইনজ্ঞ থাকলে আমি এখানে ভালো করে তাদের কাছে জানতে পারতাম, বুঝতে পারতাম, তাকে অ্যারেস্ট করা যায় কিনা এভাবে আমি জানি না। যাই হোক, বাংলাদেশের একটা সংবিধান তো আছে, ৭২-এর সংবিধান বঙ্গবন্ধু তো তৈরি করেছিলেন। এদেশ আমাদের একটি রাষ্ট্র যখন উনি দিয়েছেন, একটি পতাকা, একটি মানচিত্র দিয়েছেন, একটি সার্বভৌমত্ব দিয়েছেন, আমাদেরকে একটি জীবন মান এবং আমাদেরকে বেঁচে থাকার জন্য, এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটি সংবিধান তৈরি করে দিয়েছিলেন। সেই সংবিধান কিন্তু আজকে রাস্তায় ফেলে অগ্নিসংযোগ করা হচ্ছে। যে সংবিধানের আলোকে, যে সংবিধানকে মেনে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছে, যে সংবিধানটা মেনে তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নিয়ে দায়িত্ব নিয়েছেন, কোথায় তারেক রহমান একটি কথা বললেন না? বর্তমান সংসদের একজন সংসদ সদস্য তো একজন একটা কথা বললেন না। তাহলে কি আমি ধরে নেব যারা আজকে চুপ থাকলেন, নিশ্চুপ থাকলেন, তারা কি দেশদ্রোহী না? তাদের বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহের মামলা হবে না? তাদের বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহের বিচার হবে না? আগামীতে কি হবে সেটা আমার প্রশ্ন থাকলো আপনার কাছে। কারণ আজকে বাংলাদেশের মহান জাতীয় সংসদ আমরা বলি, সংসদ ভবন যে পবিত্র জায়গা, যেখানে যারা ওই সংসদে যাদেরকে আমরা নির্বাচন ভোট দিয়ে যাদেরকে পাঠায়, তারা হচ্ছে আইন প্রণেতা। এই বাংলাদেশটার অবকাঠামো এবং বাংলাদেশের মানুষ কিভাবে চলবে, এদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা কিভাবে থাকবে, সার্বভৌমত্বটা কিভাবে থাকবে, সমস্ত কিছু যদি সেখান থেকে আইন পাস হয়, সেই সংসদ ভবনের ভিতরে আজকে কি হচ্ছে আমি তো এখানে খারাপ ভাষায় বলতে পারি না। যে কামড়াকামড়িটা সেখানে শুরু হয়েছে, এটা তো একটা ইউনিয়ন পরিষদের সালিশ বিচার হলে এর থেকে অনেক সুন্দর শালীনতার ভিতর দিয়ে সেখানে সালিশ বিচার হয়। তাহলে যেখানে সংসদ ভবনে যে দৃশ্যগুলো আমরা দেখছি, এরা কি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্য? তাহলে অপাত্রে কন্যা দান করা হয়েছে। এদেশের মানুষ 5ই আগস্টে, আমি জানি না এদের মাথায় কি ভূত চেপেছিল, একমাত্র মহান রাব্বুল আলামিন জানেন। এবং হুজুগে বাঙালি কার বিরুদ্ধে নামলো, কাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো আমি জানি না, কিন্তু 5ই আগস্টের পরে যখন মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে নারীরা ভালো ছিল, শেখ হাসিনার আমলে রাত 3টের সময় আমরা রাত্রে নিরাপদে রাস্তায় বের হয়েছি, এখন আমরা দিনের বেলায় নারীরা রাস্তায় বের হতে পারি না, পুরুষরা বের হতে পারি না, কাছে ব্যাগে টাকা নিয়ে বের হতে পারি না, একটা দামি মোবাইল নিয়ে বের হতে পারি না। তাহলে কার বিরুদ্ধে আমরা এই সংগ্রামটা করলাম, এই আন্দোলন করলাম? তারা বলে আমরা বিপ্লব করলাম, আমরা অমুক করলাম, তমুক করলাম, কার বিরুদ্ধে করলো? আজকে যারা আজকে সংসদ গেছে, এরা তো একটা টোকায়, বস্তির টোকায়। এই টোকায়রা যদি সংসদ সদস্য হয়, তাহলে ওই মহান জাতীয় সংসদ আগামী দিনে যদি সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ নির্বাচন হয়, সেই নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে পরবর্তী যারা সরকার গঠন করবে, আসলে তাদেরকে কোন সংসদে যে হচ্ছে সংসদ সদস্যরা তাদের অধিবেশন পরিচালনা করবে, এটা তো আমার মাথায় ঢোকে না। এটা কি কোনো পরিবেশ হলো? এটা কি আমাদের রাষ্ট্রের কোনো সম্মান বাড়লো? সারা পৃথিবী তো আজকে দেখলো যে বাংলাদেশের সংসদে কি ঘটনাগুলো ঘটছে। আজকে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা দ্রব্যমূল্য, নিত্য পণ্য দ্রব্যমূল্য প্রত্যেকটা দাম বেড়ে গেছে। আজকে আপনারা দেখেন যে তেলের জন্য মানুষ মাইলের পর মাইল বাস, ট্রাক, মিনি ট্রাক, সিএনজি, অটো রিক্সা, মোটরসাইকেল, সমস্ত গাড়িগুলি মানুষ মাইলের পর মাইল লম্বা লাইন দিয়ে তেলের জন্য মানুষ দাঁড়িয়ে আছে। একটা মানুষ যে সিএনজি চালায়, সে যদি 2 লিটার বা 3 লিটার বা 300 টাকার বেশি তেল দিচ্ছে না, যেখানে
পাম্পের থেকে সেখানে যদি তাকে 5 ঘন্টা বসে থাকতে হয়, তাহলে এই মানুষটা তো সে সারাদিন সিএনজি চালানোর পরে সে যে অর্থ ইনকাম করে, সেই অর্থ ইনকাম দিয়ে তো পরিজন তার সংসার চালাইতে হয়, তার ছেলে মেয়ের লেখাপড়া খরচ চালাইতে হয়। তাহলে একজন মানুষ যখন 5 ঘন্টা পাম্পে বসে থাকে, তাহলে তার কাজের কর্মসময়টা তার কোথায় গেল? আজকে আমাদের 12.5 কেজি যে সিলিন্ডার গ্যাস, সে 12.5 কেজি সিলিন্ডার গ্যাসের দাম হচ্ছে 2200 টাকা, 1960 টাকা, কোথাও 2000 টাকা, কোথাও 2200 টাকা। যে যার মতো করে যে যেভাবে পাচ্ছে সেভাবে নিচ্ছে। আপনি দেখেন আমাদের পাশের দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের এক সিলিন্ডারে গ্যাস 14 কেজি, সেখানে বিক্রি হচ্ছে 940 টাকা। এবং ভারতে বর্তমান তেলের দাম প্রতি লিটারে 10 টাকা করে তেলের দাম কমানো হয়েছে। আজকে আমাদের বাংলাদেশে আমাদের এই অবস্থা, তাহলে আমরা এদেশের মানুষ কোথায় যাবে? আজকে আমি যদি আপনাকে একটা তথ্য ভিত্তিক আপনাদেরকে দেই, তথ্য উপস্থাপন করে আমার দেওয়া ভালো, যে জননেত্রী শেখ হাসিনার আমলে কি বরাদ্দ ছিল। জননেত্রী শেখ হাসিনার আমলে আপনার যে বিদ্যুৎ যে খাত ছিল, এখন আমাদের ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে, লোডশেডিং, এবং সন্ধ্যা 6টা বাজলে বড় বড় শপিং মল, বাজারঘাট সমস্ত বিদ্যুৎ তারা অফ করে দিচ্ছে। আমি গতদিন হচ্ছে শপিং এ গিয়েছিলাম, আমি যেখানে যে মার্কেটটায় দাঁড়িয়েছিলাম, 6টা বেজে যাওয়ার সাথে সাথে সমস্ত ঢাকার মেন জায়গা থেকে তারা সুইচগুলো অফ করে দিল, পুরো মার্কেটটা অন্ধকার হয়ে গেল। তাহলে সে মার্কেটের ভিতরে হাজার হাজার মানুষ কিন্তু সেখানে শপিং এর জন্য গেছে, তাদের কাছে টাকা পয়সা আছে, জিনিসপত্র আছে। এই যে বিএনপির যে অসৎ উদ্দেশ্য, যে একটি রাষ্ট্রকে সন্ধ্যার পরে অন্ধকার করে তাদের লুটপাট করা, চুরি করা, ছিনতাই করা, যে তার পুরনো যে অভ্যাস, সেটা কিন্তু তারা আবার আইন করে এবং তারা সেটা চালু করে দিয়েছে। আপনি দেখেন যে 2024-25 অর্থ বছরে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন বিদ্যুৎ খাতে আপনার বরাদ্দ দেওয়া হয়েছিল 30,317 কোটি টাকা। এবং তখন আমাদের বিদ্যুৎ উৎপাদন কত ছিল? 40,000 মেগাওয়াট। তো 2030 সালের মধ্যে আমাদের 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আমার জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। আজকে বাংলাদেশের যে অবস্থা, আমি তো মনে করি 2001 সালে খালেদা জিয়া, 2006 সালে যখন সরকার ক্ষমতা থেকে নামলো, তখন সে যে মেগাওয়াট রেখে গেছিল, যে বিদ্যুতের মেগাওয়াট রেখে গেছিল, সেটা তো তারেক রহমান তার থেকে কম জায়গায় চলে যাবে, আরো নিম্নে চলে আসবে। আজকে আমাদের সেই বিদ্যুতের ঘাটতি কিন্তু তারা শুরু করে দিয়েছে। তারা আমরা সবসময় বলছি যে ইউনূস একটি মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে ক্ষমতা গ্রহণ করার পরে সে তার গ্রামীণ ব্যাংক সহ তার ব্যবসা প্রতিষ্ঠান, তার টাকা লুটপাট দেশ থেকে পাচার করা সে করেছে। কিন্তু আমরা শুধু আমরা এই জিনিসটা কেন বোঝার চেষ্টা করছি না, যে আমরা কেন শুধু ইউনূসকে দোষ দিচ্ছি? ইউনূস তো একটা পুতুল সরকার ছিল। ইউনূসকে বসিয়ে যে 18 মাস বিএনপি, জামাত, এনসিপি বাংলাদেশটাকে লুটপাট করলো, ইউনূসের মাথার পরে কাঁঠাল ভেঙে ইউনূসকে পুরো দোষ ইউনূসের পরে দিয়ে এই তারেক রহমান লন্ডন বসে তার দলের নেতা কর্মীদেরকে দিয়ে দেশের সমস্ত টাকা কিন্তু বিদেশে পাচার করেছে। জামাত দেশের সমস্ত টাকা কিন্তু বিদেশে পাচার করেছে। এবং একটা জিনিস আপনারা দেখেন যে আজকে আমাদের এখানে হামে আজকে 26 দিনে 166 জন শিশু মারা গেছে। জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, স্বাস্থ্য খাতে এত বেশি ডেভেলপ তিনি করেছিলেন যে প্রত্যেকটা গ্রামের মানুষ যাতে শহরের সুবিধা পায়, সেই স্বাস্থ্য সেবাটুকু পায়, নারীরা স্বাস্থ্য সেবাটুকু পায়, তার জন্য কিন্তু কমিউনিটি ক্লিনিক করা হয়েছিল। এবং সেই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষজন শহরে কিন্তু আশা লাগতো না, তার গ্রামে তারা সেই ট্রিটমেন্টটা পেত। এবং প্রত্যেকটা গ্রামে ইপিআর যে কেন্দ্র ছিল, টিকা কেন্দ্র, এবং আমাদের গ্রামের বাড়িতে, আমার নিজের বাড়িতে একটা টিকা কেন্দ্র কিন্তু এখনো আছে, যেখানে আমাদের আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় প্রত্যেক টিকার যে একটা নির্দিষ্ট যে টাইমে বাচ্চাদেরকে টিকা খাওয়ানো হয়, টিকা দেওয়া হয়, সেই টাইমে কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের যে সমস্ত কর্মকর্তা আছে তারা কিন্তু সেখানে পৌঁছায় গ্রামের সমস্ত গ্রামের শিশুদেরকে নিয়ে তাদেরকে হামের টিকা, তাদের গুটি বসন্ত এবং সমস্ত টিকাগুলি তাদেরকে দেওয়া হতো। কিন্তু আজকে এক মিনিট ভাই, সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা যে বাজেটটা দিয়ে গেলেন এবং ইউনূস সরকার থাকা অবস্থায় যতদিন,
ততদিনই কিন্তু সে ঘাটতিটা হয়নি। জয়ন্তী শেখ হাসিনা যে টিকাগুলো রেখে গেছিলেন, সেই টিকাগুলো কিন্তু সরকার জয়ন্তী রেখে যাওয়া টিকাগুলি কিন্তু শিশুদেরকে দিয়েছে। কিন্তু যখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি যখন সরকার গঠন করেছে, তাদের কিন্তু চেয়ার নাই, সেই টিকা নাই, যে কারণে তারা তাদের কোনো নজর নাই। তারা কিন্তু ওই যে সেই 36 জুলাই, তার জুলাই সনদ বাস্তবায়ন, এই সমস্ত নিয়ে তারা সংসদে পড়ে আছে। এদেশের মানুষ যে মারা যাচ্ছে, আজকে যে ফুল ফুটার আগে ঝরে যায়, যে শিশুগুলি মারা যায়, এই হত্যার দায় কে নেবে? এদের কি পরবর্তীতে এই বিএনপি এবং জামাত তাদের বিরুদ্ধে হত্যা মামলা হবে কিনা, তাদেরকে আদালতে হত্যার আসামি হিসেবে তাদেরকে মুখোমুখি করা হবে কিনা, সেই প্রশ্ন কিন্তু আমি জাতির কাছে রেখে গেলাম। কারণ কারোর কিন্তু কোনো অধিকার নেই একজন শিশুকে বিনা চিকিৎসায় তার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সব সুযোগ থাকা অবস্থায় কেন সে বিএনপি সরকার পারলো না? কারণ এদের সেই যোগ্যতা নাই। আজকে যে খাদ্যের সঙ্গে সম্পূর্ণ করেছে জয়ন্তী শেখ হাসিনা, এবং যে খাদ্য উনি মজুত রেখে গেছিলেন এই 19 মাস 20 মাস ধরে, সেই জয়ন্তী শেখ হাসিনার নামে যে লোগো বস্তায় বাঁধা, সেই বস্তায় কিন্তু এখনো মানুষকে তারা সেই খাবার, সেই চাল ডাল তেল সবকিছু কিন্তু তারা এখনো পাঠাচ্ছে। অর্থাৎ এদের নিজেদের কোনো অর্জন নাই। অতএব আজকে দেশবাসীকে সচেতন হতে হবে এই এই হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, এই খুন গুম ধর্ষণের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে উৎখাতের মধ্য দিয়ে, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার গঠন করতে হবে, যে সরকার বাংলাদেশের মানুষকে ভালো রাখবে, নিরাপদে রাখবে। এবং সেটা একমাত্র পারে বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতার পক্ষের যারা নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষকে ভালো রেখেছিলেন, তিনিই পারবেন। তিনি যতদিন বেঁচে থাকবেন, আমি বিশ্বাস করি, দেশের মানুষ বিশ্বাস করে, জননেত্রী শেখ হাসিনার হাতে এই দেশ নিরাপদ, এবং জননেত্রী শেখ হাসিনাই পারবেন তাকেই দেশে ফেরানোর জন্য। এদেশের মানুষ, সাধারণ মানুষকেও মাঠে নামতে হবে, বা আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে নামতে হবে। এটার কোনো বিকল্প নেই, রাজপথের কোনো বিকল্প নেই। জয় বাংলা যে স্লোগান দিয়ে 71 সালে মহান মুক্তিযুদ্ধে 9 মাসে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, সেই জয় বাংলা স্লোগান বেরোবে বা রাজপথ প্রকম্পিত করে এই রাজাকারের শাবকদের, যারা রাজাকারের পাহারাদার, যারা উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, তাদেরকে উৎখাত করে চিরতরে বাংলাদেশ থেকে নিবে একেবারে উপড়ে ফেলে স্বাধীনতার সপক্ষে শক্তি এখানে প্রতিষ্ঠিত করতে হবে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হবে, শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করে এদেশের মানুষকে নিরাপদে রাখতে হবে। ধন্যবাদ ইমন ভাই আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এইমাত্র সোশ্যাল মিডিয়া দেখলাম আমাদের সান্ধ্যকালীন বোর্ডের পরাধীন মন্ত্রী, মুসলেখা দিয়ে আসা মন্ত্রী, উনি সপরিবারে নাটক দেখতে গিয়েছেন। এর আগে উনি সপরিবারে সিনেমা দেখতে গিয়েছিলেন। রুম যখন পড়ছিল নিরু, তখন বাঁশি বাজাচ্ছিল। এই অবস্থা বাংলাদেশের সংকটকালীন সময় পার করছে। এই সময়ে পরাধীন মন্ত্রী নাটক দেখছেন, সিনেমা করছেন, এনজয় করছেন। ঠিক একই সময়ে করোনাকালীন সময়ে একবার চিন্তা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছেন। সো এই সংকটকালীন সময়ে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার, আওয়ামী লীগকে নিষিদ্ধ, জনগণের চিন্তা চেতনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। হামের টিকার সংকট অন্যদিকে প্রবাহিত করার জন্য শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। প্লাস এই যে ডিজেল সংকট, সব সংকটের মধ্যেই আমরা আছি। তো আমি রুকসান আহমদের কাছে প্রশ্ন রাখবো, শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার, হামের টিকা সংকট, ডিজেল জ্বালানি সংকট নিয়ে কথা বলার জন্য আমি প্রশ্ন রাখলাম। ধন্যবাদ। প্রথমেই বলি, জুলাইয়ের ভুয়া মামলায় গ্রেপ্তার করা হলো আমাদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। মামলার ভাষ্য হচ্ছে 5ই আগস্টে তিনিও পুলিশের সাথে জুলাইয়ের জঙ্গিদের বিরুদ্ধে রাস্তায় ছিলেন। তাহলে আমরা সবাই দেখলাম, ফেসবুকেই দেখলাম, খবরে দেখলাম, সংসদের ভেতর থেকে তাকে রাত 2:30টার দিকে সেনাবাহিনী উদ্ধার করেছিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সেই ঘটনার কি হবে? যখন খবরে দেখালো, ফেসবুকে দেখালো যে রাত 2:30টার দিকে সেনাবাহিনী আমাদের শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে ওখান থেকে উদ্ধার করেছে, তো এখন বলা হচ্ছে যে তিনি পুলিশের সাথে জুলাই জঙ্গিদের বিরুদ্ধে রাস্তায় ছিলেন। তো এই যে জুলাইয়ের ভুয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, এটা কিন্তু জনগণের কাছে একেবারেই স্পষ্ট। আর
স্পিকার শিরিন শারমিনের পক্ষে একটু বলি, উনি উচ্চশিক্ষিত, ভদ্র, নর্ম, সুশীলা এবং নিরাপরাধ নারীর সাথে, মানে উনি, সবাই জানে এটা ওনার সম্পর্কে, কিন্তু ওনার সাথে যে আচরণটা করা হলো তার জবাব একদিন দিতে হবে। এই স্বৈরাচারী শাসনের অবসান ঘটবেই, স্বৈরাচার নিপাত অবশ্যই যাবে। একটা দেশে যখন আইন শৃঙ্খলার অবনতি হয়, আইনের শাসন থাকে না, সেই দেশে কিন্তু চরম বিশৃঙ্খলা পর্যবসিত হয়। বাংলাদেশকে পরিকল্পিত দিকে কিন্তু সেইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এটা জনগণ কিন্তু আস্তে আস্তে টের পাচ্ছে। আজ আপনি দেখেন দেশের মানুষের তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ, সার, নিত্য পণ্যের হাহাকার। এইদিকে মানে সবাই কিন্তু খুব ভোগান্তিতে আছে। আর এই নজর এড়ানোর জন্যই এই যে মানে শিরিন শারমিনকে কি করা হলো, নাটকটা মঞ্চস্থ করলো। যে উনি তো ছিল সেনাবাহিনীর কাছেই ছিল উনি, এই যে যে নাটকটা এই যে মঞ্চস্থ করলো, এই নাটককে মানে দেখাইলো, মিডিয়াকে ব্যস্ত রাখলো যে শিরিন শারমিনের গ্রেফতারের খবর নিয়ে এই ব্যাপারটা করলো, যাতে এই ব্যাপারগুলা ঢালাও ভাবে লুকানো যায়। কিন্তু বাংলাদেশের জনগণ সবকিছু বুঝে, সবকিছু এই যে দ্রুতই বাংলাদেশের জনগণ আরো বুঝে যাবে। নিপীড়ন করে দীর্ঘদিন মানুষকে দমিয়ে রাখা যায় না। মানুষ কিন্তু এখন আর সেই মানুষ নাই। অন্যদিকে আপনি দেখেন ভাইয়া, বা যে আমাদের যে রাশিয়া থেকে আমাদের তেল আনবো, আমাদের অনুমতি নিতে হবে কার কাছ থেকে? যুক্তরাষ্ট্র থেকে। আর কিছুদিন পরে দেখবেন শুধু তেল না, মানে অন্য অন্য যে কোনো দেশ থেকে আমাদের একটা শার্টের বোতামও যদি কিনতে হয়, আমাদের যুক্তরাষ্ট্রের থেকে অনুমতি লাগবে। এমনই দাসত্বের চুক্তি করে গেছে ইউনূস সরকার, ঠিক আছে? এই জন্য আওয়ামী লীগের নিষিদ্ধের দায়, এই যে শিরিন শারমিনকে ধরার সবকিছু দায় ও পরিণতি বিএনপি কে কিন্তু ভোগ করতে হবে। আরেকটা কথা, কোথায় মানবাধিকার? একজন স্পিকার, সংসদের যে মহামান্য স্পিকার, তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ওরকম করে পড়ে গেল। কই কোনো কথা তো, কোনো মিডিয়ায় তো কোনো কিছু লেখা হইতেছে না। কই মানবাধিকার কর্মীরা তো চুপ হয়ে আছে, তারা তো কোনো আওয়াজই তুলতেছে না। কই গেল? এটা অবশ্যই তুলে রাখা হচ্ছে, এর বিচার একদিন ইনশাল্লাহ এই মাটিতেই হবে। আপনি ইদানিং দেখছেন, দেখা যাচ্ছে আইসিইউতে ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটতেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 11 দিনে 33 জন শিশু মারা গেছে। বিএনপির স্বাস্থ্যমন্ত্রী সেখানে গেলেন, যা বললেন হাসপাতালের পরিচালকের উপর চোটপাট করে তার দায়িত্ব পালন করে দিল। এই হচ্ছে আমাদের বিএনপির অবস্থা। আপনাদের আরো কিছু কথা বলে হাম সংক্রান্ত, আমাদের বিএনপির স্বাস্থ্যমন্ত্রী সে জানাইছে মিডিয়াকে, 8 বছর ধরে নাকি বিএনপি আমাদের হামের টিকা দেয়া হয় না। এটা যে একটা ডাহা মিথ্যা কথা, টিকা দেওয়া হয় না, এটা কিন্তু সবাই জানে। ইউনূসের 1.5 বছরের আমলে সে মানে টিকা দেওয়া হয় নাই, কিন্তু শেখ হাসিনার আমলে ঠিকই টিকা দেওয়া হয়েছে। বিএনপির স্বাস্থ্যমন্ত্রীর তো এখন উচিত এই মিথ্যা তথ্য দেওয়ার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। আপনাকে একটু আমি ইপিআই ডাটাবেজ অনুযায়ী বলি, ইপিআই ডাটাবেজ অনুযায়ী দেখা যায় শেখ হাসিনার আমলের টিকা দেওয়ার হার প্রায় 90% কাছাকাছি ছিল। অন্যদিকে ইউনূস সরকারের সময় 2025 সালে ইউনূস ম্যাজিক এই হার কমিয়ে 59.6% নেমে আসে। এর মধ্যে হাম প্রতিরোধী MR টিকাও অন্তর্ভুক্ত ছিল। এরই খেসারত হিসেবে আজ হামে আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে। সুতরাং টিকা না দেওয়ার কারণে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায় ইউনূস সরকারকে নিতে হবে। ডাটাবেজ যেহেতু আমাদের সামনেই আছে, অতএব আর মিথ্যা কথা বললে হবে না। ইউনূস সরকার দেখেন আপনারা দেশ চালাইছে চাপাবাজি করে, আর বিএনপি কিন্তু শুরু করলো ডাহা মিথ্যা কথা দিয়ে। এই যে ইপিআই যে ডাটা, এটা তো আমাদের সামনেই আছে এবং সবাই কিন্তু এই যে ইপিআই ডাটাবেজ দেখছে। তো আমাদের যেহেতু ডাটাবেজ সামনে আছে, এবার রাজনীতি করে না, এদের জবাব কিন্তু দিতে হবে আমাদের ডাটাতেই দিতে হবে। আর আপনি আরেকটা কথা, এই যে যেটা মারা যাচ্ছে, এই যে আমাদের শিশু বাচ্চারা হামের জন্য মারা যাচ্ছে, অথচ আপনি দেখেন সংসদে এটা নিয়ে কোনো আলোচনা নাই। হামের টিকা নেই, আরো টিকা কিন্তু পাওয়া যাচ্ছে না। 15 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত 20 দিনে 114 জন শিশুর মৃত্যু হয়েছে। শুধু হাম না, আরো 10টি রোগের টিকারও সংকট দেখা দিয়েছে। এই শিশু মৃত্যুর সংখ্যা শুধু কিন্তু পরিসংখ্যান নয়, প্রতিটি শিশুর মৃত্যু কিন্তু এক একটা পরিবারের কান্না। অথচ
মহামান্য সংসদে এইসব নিয়ে কোনো আলোচনা নেই। তারেক জিয়া সাহেব তার কন্যাকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন, উনার এই ব্যাপারে নিয়ে কোনো আলোচনা নাই। দেশ রসাতলে চলে যাক, তাতে কারো কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের বাপের বেটি জননেত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে, আমি বারবারই বলেছি, করোনাকালীন যেখানে বিশ্ব হিমশিম খেয়েছে, যেখানে বিশ্বে অসংখ্য মানুষ মারা গেছে, আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি তার দক্ষ পরিচালনায় আমাদের বাংলাদেশে অত্যন্ত কম ভাবে করোনায় মারা গেছে এবং তিনি অত্যন্ত দক্ষভাবে করোনাকে নিজের আওতায় করোনাকে মোকাবেলা করেছেন এবং তিনি মাদার অফ হিউম্যানিটি পুরস্কারে ভূষিত হয়েছেন। এই যে আমাদের দেশের অভাব ছিল না, তখন আমাদের তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লেগেছিল, তখন কি দেখেছেন জ্বালানির সংকট, তখন কিভাবে আমাদের শেখ হাসিনা পারলো যে জ্বালানির সংকট মোকাবেলা করে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে। এখন শুনতেছেন কিছু হলেই বলছে যে যুদ্ধ লেগেছে তাই যুদ্ধের প্রভাব বাংলাদেশে আসতেছে। রাশিয়া ইউক্রেনে তো যুদ্ধ লেগেছিল, তখন কিভাবে আমাদের দেশরত্ন শেখ হাসিনা পারলো? আপনি ইমিডিয়েট দেখেছেন অনলাইনে ক্লাস শুরু হবে, 3 দিন অনলাইনে হবে, 3 দিন অফলাইনে হবে। কেন? বিদ্যুৎ সাশ্রয় কি করতেছে ওরা? আপনি শুন, ব্যাংক খোলা 3টা পর্যন্ত, অফিস 3টা পর্যন্ত। কিসের জন্য? কেন এখন কেন পারেন না আপনারা? আপনাদের কেন যুদ্ধের আভাস আমাদের বাংলাদেশে লাগলো? কই, আমাদের শেখ হাসিনা তো ছিলেন, তিনিও তো সংকট মোকাবেলা করেছে। করোনাকালীন তো মহামারী হামনা, বাংলাদেশে তো করোনাকালীন মহামারী আসেনি। আমাদের রাশিয়া ইউক্রেনে যখন যুদ্ধ লাগলো তখন তো জ্বালানির এরকম আমরা লাইন দেখিনি যে মোটরসাইকেল লাইনকে লাইন এরকম দেখছে। তো আমার একটা কথা বলতে খুব ইচ্ছা করে, দেশে যখন মহা সংকটে পড়ে তখন দেশরত্ন শেখ হাসিনা তোমাকে খুব মনে পড়ে। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে এখন তামাশা চলতেছে। শোনেন, প্রধানমন্ত্রী আসে যায়, কিন্তু একজন শেখ হাসিনা পাওয়া এটা বাংলাদেশের ভাগ্যের ব্যাপার। একজন শেখ হাসিনা জন্মগ্রহণ করে হাজারে একজন। আমরা সত্যি সৌভাগ্যবান, আমরা একটা বঙ্গবন্ধু পেয়েছিলাম যার কারণে আজকে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আমরা একজন শেখ হাসিনা পেয়েছি যার জন্য আমরা উন্নত বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ। আমরা আমাদের নিজের ভালো আমরা কখনোই বুঝতে পারি না। আমরা এত কলঙ্কজনক জাতি, আমরা আমাদের জাতির পিতাকে খুন করেছি। আমরা আমাদের ধানমন্ডির 32, যেটা আমাদের শুধু বঙ্গবন্ধুর বাড়ি না, যেটা আমাদের 2 লক্ষ ইজ্জত হারা মা বোনেদের যখন কেউ পরিচয় দিতে চাচ্ছিল না বাপেরা, তখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ওদের পিতার নামের জায়গায় লিখে দাও মুজিবুর রহমান এবং বাড়ির ঠিকানায় লিখে দাও 32 নাম্বার। আমরা সেই 32 নাম্বারকে ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছি। আমরা হচ্ছে সেই জাতি। কিন্তু এখন মানুষ বুঝে গেছে মানুষকে আর ঠকানো যাবে না। আওয়ামী লীগ মানুষের উন্নয়ন করে না, আওয়ামী লীগ শুধু মানুষের উন্নয়ন করে না, আওয়ামী লীগ বাংলাদেশের উন্নয়ন করে, মানুষের উন্নয়ন করে, মানুষের ভাগ্যের উন্নয়ন করে। একমাত্র বাংলাদেশের মানুষ শুধু ভালো থাকতে পারে একমাত্র আওয়ামী লীগ সরকার আসলে, দেশরত্ন শেখ হাসিনা আসলে। যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনে দিয়েছেন লাল সবুজের পতাকা, ওই লাল সবুজের পতাকা একজনের হাতেই নিরাপদ, তিনি হচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা, যিনি অক্লান্ত পরিশ্রম করে সারাক্ষণ দেশকে নিয়ে চিন্তা করেছেন, দেশের উন্নয়ন মানুষের উন্নয়নের কথা চিন্তা করেছেন। অন্য যে কয়টা দল আপনি দেখেন যারা সুবিধাভোগী, যারা স্বাধীনতা বিপক্ষের শক্তি, অলরেডি আপনি দেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি হচ্ছেন শুধুমাত্র বিএনপি, আর স্বাধীনতা বিপক্ষের শক্তি হচ্ছেন জামাত এবং আওয়ামী লীগ। এতেই বোঝা যায় তারা কত বড় ডাহা মিথ্যা কথা বলে। তারা ডাহা মিথ্যা কথা দিয়ে তাদের দেশ পরিচালনা শুরু করেছে। ডাহা মিথ্যা কথা দিয়ে কখনো দেশ চলা যায় না। দেশ পরিচালনা করতে হলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা এবং আপনাকে জানতে হবে। আপনাকে পড়াশোনা ছাড়া কিংবা আপনাকে অজ্ঞানী হলে কখনো আপনাকে পারা যাবে না। মিথ্যা কথা দিয়ে কখনো রাজ্য জয় করা যায় না। মিথ্যা কথা দিয়ে কিছুদিন ভালো থাকা যায়, কিন্তু বেশি দিন ভালো থাকা যায় না। আর বাংলাদেশের জনগণ তারা অলরেডি বুঝতে শুরু করছে, তারা জানতে শুরু করছে, তারা এখন শেখ হাসিনাকেই চায়। এজন্যই আপনি আর কিছুদিন পরেই দেখবেন আমাদের এমডি কানিজাপা, বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, একটা কথা বলেন যে ছোটবেলায় শুনেছিলাম
আল্লাহ মেঘ দে, পানি দে, বৃষ্টি দে, রাস্তায় নেমে বৃষ্টি না হলে বলতো। আর কিছুদিন পরে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে বলবে যে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দে, এবং শেখ হাসিনা ফিরবেই এই বাংলাদেশের সমস্ত উন্নয়নের জন্য। এবং ইনশাল্লাহ, যেহেতু 21শে আগস্টে গ্রেনেড হামলায় আমাদের দেশরত্ন শেখ হাসিনা কিছুই হয়নি, এবং 24শে ওই রাজাকারের বাচ্চারা আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে কিছুই করতে পারেনি, তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। আমি একটা কথা খুব মানি, যুদ্ধ থেকে আপনি যখন চলে যাবেন তার মানে এটা হেরে যাওয়া নয়। যুদ্ধ থেকে আপনি গেছেন মানে আপনি পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবেন। আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন আমাদের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের কাছে এবং আমাদের আওয়ামী লীগের সমর্থকদের কাছে। এটাই আমাদের ভরসার জায়গা। আমাদের দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন, তিনি আসবেন এবং তিনি এই বাংলাদেশের হাল ধরবেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন করবেন। 1981 সালে জননেত্রী শেখ হাসিনা মার্কিন নিউজ উইককে বলেছিলেন, জীবনে ঝুঁকি নিতে হয়, জীবন মৃত্যুকে ভয় করলে জীবন ভয় পায়, মৃত্যু পদদূর, জীবন তার মহত্ব হারায়। তো আমাদের দেশরত্ন শেখ হাসিনা হচ্ছেন শেখের বেটি, জীবনের ঝুঁকি নিতে জানেন। তিনি বারংবার জীবনের ঝুঁকি নিয়েছেন, ঝুঁকি নিয়ে আজকে তিনি দেশরত্ন শেখ হাসিনা আজকে বাংলাদেশের সকলের অভিভাবক। এজন্যই আমরা শেখ হাসিনার এই কথাটিকেই মনে করতে চাই, মেনে আমরা আগামী দিনে পথ চলতে চাই। আমরা জীবনের ঝুঁকি নিতে জানি। আমরা যুব মহিলা লীগ রাজপথে আছি, আমরা ঝুঁকি নিয়ে, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এমবি কানিজের নেতৃত্বে আমরা রাজপথে আছি। আমরা দেশরত্ন শেখ হাসিনাকে ইনশাল্লাহ ফিরিয়ে আনবো, ভয় নেই। যত রাত গভীর হয় তত ভোরের আলো তাড়াতাড়ি ফুটে। সবাইকে এজন্য বলবো, বুকে সাহস রাখেন। এই দায়ভার এই বিএনপি জামাত জোট সরকারকে নিতে হবে এবং ইউনূস সরকারকে নিতে হবে। খুব বেশি দিন না, শেখ হাসিনা ফিরে আসবে, এই দেশের মানুষের হাল ধরবেন। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার দেশরত্ন শেখ হাসিনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভিউয়ার্স, আমাদের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই, সোনালীকে ধন্যবাদ জানাই, মেহেবিকে ধন্যবাদ জানাই আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন, দেখা হবে আরো কোনো এক পর্বে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। শুধু এটুকুই যে জননেত্রী আমাদের একজন নেত্রী, আমাদের শেখ হাসিনা বেঁচে আছেন, এটা হচ্ছে আমাদের বড় পাওয়া। পৃথিবীতে আমেরিকার কাছে মাথা নত করেনি এমন নেতার সংখ্যা কিন্তু খুবই কম। তো আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমেরিকার কাছে মাথা নত করেননি, এটাই হচ্ছে আমাদের পরম পাওয়া। তিনি বেঁচে আছেন, মহান রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। এদেশে আরো একবার এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এদেশের উন্নয়ন এবং দেশকে স্থিতিশীলতা আনার জন্য তাকে আবার প্রয়োজন। এই দেশের মানুষ, বাংলাদেশের প্রয়োজন জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।